কেশব ভোলানাগার গ্রামে মটন বিরিয়ানি ঠেলা নিয়ে বসতো। ওর ব্যবসা ভালোই চলতো। রোজ ওর কাছে ৬-৭ জন লোক মটন বিরিয়ানি খেতে তো আসতোই। এইভাবে ওর দিন কাটছিল। একদিন কেশব ব্যবসা করতে করতে নিজের মনে মনে বলল, রোজ দিন ৬-৭ জন গ্রাহক মটন বিরিয়ানি খেতে চলেই আসে, আর তাতে মোটামুটি আমার দিন কেটে যায়। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? আজকাল বাবার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তার উপর ছোট ভাইটার পড়ার খরচা। ওকে যদি লেখাপড়া না শেখাতে পারি, ও তাহলে করবেটা কি? এইসব চিন্তা করতে করতে বেচারা কেশব বাড়ি ফেরে। আর তার স্ত্রী রূপালী তাকে এত চিন্তিত অবস্থায় বাড়ি ফিরতে দেখে বলে, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। মনে হচ্ছে কাজকর্ম ঠিকমতো চলছে না। কি যে আর বলবো তোমাকে, রোজ ৬-৭ জন গ্রাহক বিরিয়ানি খেতে আসে বটে, কিন্তু তার থেকে আমার যা মুনাফা হয় তাতে তো বাবার ওষুধ কিনতে আর বাড়ির সংসার খরচেই চলে যায় গো। ছোট ভাইটার পড়ার খরচ আমি তুলবো কি করে জানি না। তখন সেখানে কেশবের ছোট ভাই সুধীর আসে আর বলে, দাদা, তুমি আমার জন্য এত চিন্তা করো না গো, আমার পড়ার খরচ ঠিক উঠে যাবে। আমি তো এটাও ভাবছি যে তোমাকে সাহায্য করার জন্য আমি বিরিয়ানি ডেলিভারির দায়িত্বটা নিয়ে নেব। আরে এত কিছু তো আমি শুধু তোর জন্যই করছি নাকি? আমি চাই না যে তোর পড়াশোনা মাঝপথে বন্ধ হোক, কারণ এই কথাটা আমার মাথায় আছে যে কিছুদিনের মধ্যেই তোকে শহরে গিয়ে কলেজে অ্যাডমিশন নিতে হবে। একবার তুই কলেজে ভর্তি হয়ে গেলে আমাদের জীবনটা একেবারে বদলে যাবে। তোর দাদা একদম ঠিক কথা বলেছে সুধীর। তুই নিজের পড়াশোনার দিকে মন দে, সব ঠিক হয়ে যাবে, তোকে চিন্তা করতে হবে না। আর যদি দরকার পড়ে আমি তোর দাদাকে বিরিয়ানি বিক্রি করতে সাহায্য করব, না হয় তোর পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়। তোকে নিয়ে কত আশা। এই দেখে সুধীরের খুব ভালো লাগে যে তার দাদা আর বৌদি তাকে কত ভালোবাসে। বাড়িতে অসুস্থ বাবা থাকা সত্ত্বেও তার পড়াশোনার প্রতি তাদের কত চিন্তা। পরের দিন কেশব তার ঠেলা নিয়ে গ্রামের বাজারে বিরিয়ানি বিক্রি করছিল। তখন এক গ্রাহক তার কাছে এসে বলে, দাদা, মটন বিরিয়ানি কত করে? একটু দামটা বলুন না, ঠিকঠাক মনে হলে 1 কিলো আমি কিনে নেব। দিদি, মাত্র ১৫০ টাকা কিলো। আপনি বলুন আপনাকে আমি কত কিলো দেব? বাপরে বাপ, এ তো দেখছি বেশ দামি। এই তো একটু দূরেই আরেকজন বিরিয়ানি বিক্রি করছে, সেখানে তো ১১০ টাকায় 1 কিলো বিক্রি করছে। দিদি, আপনি আমাকে একটা কথা বলুন, এমনিতেই বিরিয়ানির দাম এত বেশি, এত কম দামে কেউ দেয় কি করে? নিশ্চয়ই সে কোনো না কোনো অসৎ কাজ করছে। দাদা, সেরকম যদি কিছু হতো না তাহলে এতদিনে ওর ব্যবসা বন্ধ হয়ে যেত। গ্রামের লোকেদের বোকা ভাববেন না যেন। কেশবের এসব শুনে খুব খারাপ লাগে, কারণ ওই মহিলা বিরিয়ানি না কিনেই সেখান থেকে চলে যায়। একদিন যখন কেশব ঠেলা নিয়ে বাড়ি ফিরছিল, তখন তার মনে হলো, একবার আমি নিজে গিয়ে বরং দেখি যে ওই বিরিয়ানিওয়ালাটা কে, যে মাত্র ১১০ টাকায় 1 কিলো বিরিয়ানি বিক্রি করে, যেখানে মাটন বিরিয়ানি এত সস্তা হতেই পারে না। কেশব এবার যখন সেখানে গিয়ে দেখে, তখন সেখানে পঙ্কজ নামের একজন লোক মটন বিরিয়ানি বিক্রি করছিল। তার কাছে লোকে ভিড় করে দাঁড়িয়েছিল। এই দেখে ও মনে মনে বলল, বাবা, এর দোকানে তো দেখছি সত্যিই অনেক ভিড়। এত লোক এর কাছ থেকে বিরিয়ানি কিনতে আসছে কি করে? আমার মনে হয় এই কারণেই আমার রোজগার আরো কমে গেছে। আমারও একবার এর বিরিয়ানি খেয়ে দেখা উচিত, যে এর বিরিয়ানিতে এমন কি বিশেষত্ব। কেশব যেই ওর কাছে যায়, পঙ্কজ ওকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে দেয়। যেই ও খানিকটা বিরিয়ানি খায়, তখন নিজের মনে মনে বলে, এই মাটন বিরিয়ানিটা তো একদম ভালো নয়, এর মধ্যে তো ভেজাল আছে। কিন্তু আমি এই কথাটা যদি সবাইকে জানিয়ে দেই, তাহলে এখানে কেউ আমার কথা কখনো বিশ্বাস করবে না। আমাকে কিছু না কিছু একটা উপায় ভেবে বের করতে হবে, যাতে সব মানুষের সামনে পঙ্কজের চুরি হাতে নাতে ধরা পড়ে যে ও মাটন বিরিয়ানিতে ভেজাল মিশিয়ে বিক্রি করে। কেশব মনমরা হয়ে বাড়ি ফেরে, সব কথা নিজের স্ত্রীকে বলে। ওরা কিছুদিনের মধ্যেই সুধীরকে লেখাপড়া শেখানোর জন্য বাইরে পাঠাবে ভাবছিল, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তাই ওরা ওদের বাড়ি এক ব্যবসায়ীর কাছে বন্ধক রেখে সুধীরকে লেখাপড়া শেখানোর জন্য বাইরে পাঠায়। রূপালী এবার কেশবকে বলে, হ্যাঁ গো, সুধীরকে তো আমরা বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে দিলাম, কিন্তু যেদিন থেকে ওই পঙ্কজ গ্রামে ব্যবসা করছে, সেদিন থেকে আমাদের তো আর ব্যবসা চলছে না। হ্যাঁ গো, তোমাকে তো এবার কিছু একটা করতে হবে, তাই না? আমার মনে হয় যে ও বিরিয়ানিতে ভেজাল মেশায়, জানো, কিন্তু এই কথাটা আমি কিছুতেই প্রমাণ করতে পারছি না। কি করি আমি বলো তো?
আমি না পাশের একটা গ্রামে ঘর পরিষ্কারের কাজ পেয়েছি। তুমি কিছু মনে না করলে আমি সেই কাজটা করি, তাহলে সংসার চালাতে আমিও তোমাকে খানিকটা সাহায্য করতে পারবো। আমি এই বাড়িতে তোমাকে রাজরানী করে এনেছিলাম, কখনো ভাবতে পারিনি যে সংসার চালানোর জন্য তোমাকে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে খেতে হবে। তুমি আমায় ক্ষমা করে দিও। কেশব এই বলে আর তারপর অন্যান্য দিনের মতো নিজের ব্যবসা খুলে বসে। ওদিকে রূপালী একদিন কেশব বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বেরোয় আর নিজের মনে মনে বলে, ক্ষমা করে দিও তুমি আমায়। আমি তোমাকে এটা আর বলতে পারলাম না যে আমি পঙ্কজের ঠেলায় মটন বিরিয়ানির কাজ করতে যাচ্ছি। এসব আমি শুধু তোমার জন্য করছি, যাতে ওই পঙ্কজের সত্যিটা সবার সামনে চলে আসে আর আমাদের মটন বিরিয়ানির ব্যবসা আবার আগের মতো চলে। রূপালী এবার পঙ্কজের ঠেলায় যায় আর মিষ্টি মিষ্টি কথা বলে ওর ঠেলায় যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা করে। একদিন রূপালী কথায় কথায় পঙ্কজকে জিজ্ঞেস করে, সাহেব, আমি না বুঝতে পারি না, আপনি 110 টাকায় বিরিয়ানি বিক্রি করছেন, যেটা খুব সস্তা। মটন বিরিয়ানি 110 টাকা কিলো হতেই পারে না, তাও তো আপনার ব্যবসা এত ভালো চলছে। আচ্ছা, আপনি আপনার মটন বিরিয়ানিতে কি মেশান? আপনি আমাকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর টাকার হিসেব রাখতে বলেছেন। আপনি যদি আমাকে বিরিয়ানি বানানো শিখিয়ে দেন, তাহলে আমিও এরকম বিরিয়ানি বাড়িতে সস্তায় বানাতে পারবো। এইসব বিরিয়ানি কখনো বাড়িতে বানাতে যেও না, কারণ এই বিরিয়ানিতে ভেজাল মেশানো আছে। আমি রাতের বেলা যাই মাংস কিনতে, আর যেসব ছাগল রোগের কারণে মৃত্যু হয় তাদের মাংস কিনি, তারপর তার সাথে আমি সয়াবিনের কিমা মিলিয়ে দিই। এইভাবে বিরিয়ানি তৈরি করি, তবে গিয়ে না আমি 110 টাকায় বিক্রি করতে পারি। কিন্তু এর ফলে তো গ্রাহকদের শরীর খারাপ করতে পারে। ওদের স্বাস্থ্যের দিকে তো আপনার খেয়াল রাখা উচিত। এ তো ভীষণ অন্যায়। এইসব খেয়ে যদি গ্রাহকদের শরীর খারাপ হয়, তাতে আমার করার আছেটা কি? সবকিছু তো আর আমার হাতে থাকতে পারে না। দেখো, আমি সেই কাজই করি যেটা আমার ঠিক মনে হয়, আর তুমিও সেটাই করো। নিজের বাড়ির লোকদের জন্য ভালো মটন বিরিয়ানি বানাও, আর গ্রাহকদের জন্য এরকম বিরিয়ানি। রূপালী সব সত্যি জেনে গিয়েছিল। রূপালী বাড়ি যেতে যেতে নিজের মনে মনে বলে, আমাকে যেভাবেই হোক গ্রামের সবাইকে এই সত্যিটা জানাতে হবে, নয়তো গ্রামবাসীরা এর দোকানের মটন বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়বে আর আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সে তো বাদই দিলাম। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রূপালী চিঠি লিখে সুধীরকে আর ওর বন্ধুকে গ্রামে ডেকে নেয়, যারা ছদ্মবেশে ফুড ইন্সপেক্টর আর জেলা ইন্সপেক্টর হয়ে পঙ্কজের কাছে যায়। পঙ্কজ তাদের সামনে ভালো বিরিয়ানির স্যাম্পেল রাখে। ইন্সপেক্টর সাহেব, আপনি নিয়ে যেতে পারেন এই স্যাম্পেল, এর মধ্যে কোনো কিছু খারাপ নেই। আমি আমার গ্রাহকদের স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমঝোতা করি না। শোনো, আমি হলাম ফুড ইন্সপেক্টর, আর যতদিন না আমি তোমার এই খাবারের স্যাম্পল টেস্ট করব, ততদিন তুমি এখানে কোনো রকম ব্যবসা করতে পারবে না। আগে আমাকে এটা দেখতে হবে যে তুমি তোমার বিরিয়ানিতে এমন কি মেশাও যার জন্য এত সস্তায় বিক্রি করো। তখন সেখানে কোথা থেকে কে জানে রূপালী হঠাৎ করে এসে বলে, সাহেব, আমি এনার দোকানে 1 মাস হয়ে গেল কাজ করছি। উনি যদি সত্যিটা না বলেন তাহলে আমি বলে দেব। উনি এই বিরিয়ানিতে না খারাপ মাংস ব্যবহার করেন আর সয়াবিনের কিমাও মেশান। শুধু তাই নয়, সমস্ত মশলা না সস্তা কোয়ালিটির ব্যবহার করেন। এই নিন এর আসল স্যাম্পল, আপনি এর বয়ান লিখুন আর একে অ্যারেস্ট করুন। আরে, এই সব তুই কি বলছিস? আমার টাকাতে সংসার চালিয়ে আমারই তুই এত বড় সর্বনাশ করলি? দূর হয়েছে এখান থেকে, আমি তোকে মেরে ফেলবো আর যদি একটাও কথা বলিস। দেখুন পঙ্কজ বাবু, আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমরা সামান্য টাকা ঘুষ নিয়ে আপনাকে ছেড়ে দিতে পারি, এরপর আপনার ইচ্ছে। পঙ্কজের মনে হয় যে সুধীর যে মিথ্যে পুলিশ সেজে এসেছিল সেও ফুড ইন্সপেক্টরের মতো আসল, আর সে ঘুষ নিয়ে পঙ্কজকে ছেড়ে দিতে পারে। তাই পঙ্কজ ওদেরকে ঘুষ দিতে যায়। তখন ওদের কয়েকজন বন্ধু যারা লুকিয়েছিল ভিডিও করে নেয় এসব, আর সেটা ভাইরাল করে দেয়। তখন আসল পুলিশ এসে পঙ্কজকে অ্যারেস্ট করে নেয়। আমি এই লোকগুলোকে পাঠিয়েছিলাম আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, কারণ গ্রামের প্রচুর লোক আপনার এখানে বিরিয়ানি খেতে আসে। এই লোকগুলো নাটক করে আপনার থেকে প্রমাণ সংগ্রহ করলো, কিন্তু আমি সত্যিই খুব আনন্দিত যে আপনার মতন একজন অসৎ ব্যবসায়ী ধরা পড়েছে। পঙ্কজ বাবু, এবার আপনি জেলে বসে জেলের বন্দীদের জন্য মনের সুখে বিরিয়ানি বানান। আমাকে ফাঁসানো হয়েছে, আমার কোনো দোষ ছিল না। আমি ভেবেছিলাম অল্প একটু ঘুষ দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেব। সব মামলা ঘুষ দিয়ে মেটানো যায় না। যেখানে সাধারণ মানুষের শরীর স্বাস্থ্য জড়িত, সেখানে সরকার কোনো রকম আপোষ করে না। আপনাকে গ্রেফতার করা হলো, আর আজকের পর থেকে এই গ্রামে আপনি কোনোদিন বিরিয়ানির ব্যবসা করতে পারবেন না। পুলিশ এইভাবে পঙ্কজকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ধীরে ধীরে এই কথা কেশব জানতে পারে। সে রূপালী আর সুধীরকে ধন্যবাদ জানায়।
সত্যি বলছি, তোমাকে আর সুধীরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কোনো দিনও ভাবতে পারিনি যে তোমাদের দুজনের জন্য আমার ব্যবসা আবার রমরমিয়ে চলবে, আমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠবে।